Hello friends, welcome back to RGM অনলাইন ক্লাসেস। RGM অনলাইন স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের টেট এক্সাম মডেল কোশ্চেন পেপারে মক টেস্ট নাম্বার 1-এ আমরা আজকে রেখেছি মিক্সড এক্সারসাইজ, অর্থাৎ টেট পরীক্ষায় যে সমস্ত টপিকগুলো রয়েছে যেমন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ইংলিশ, বেঙ্গলি এবং এগুলো ছাড়াও যে আরও যে টপিকগুলো রয়েছে, আরও যে সাবজেক্টগুলো রয়েছে, প্রত্যেকটি সাবজেক্ট থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আজকের এই সেটটি করা হয়েছে। আজকের সেটটি অন্যান্য দিনের সেটের থেকে কিন্তু একটু ভিন্ন এবং প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে 4টা করে অপশান তোমরা পাবে। তোমরা মক টেস্টও দিতে পারছো, তার পাশাপাশি কিন্তু অনেক নতুন প্রশ্নের উত্তর আজকে তোমরা আশা করি এখানে পেয়ে যাবে। তো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। টেট এক্সাম মডেল কোশ্চেন পেপার মক টেস্ট নাম্বার 1। দেখো, আজকের সেটে প্রথম প্রশ্নে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে একটা উক্তি দেওয়া হয়েছে। কি বলেছে? শিক্ষার লক্ষ্য হলো দেহ, মন ও আত্মার সবচেয়ে শ্রেষ্ঠ গুণগুলির সুসামঞ্জস্য বিকাশ সাধন। দেহ, মন এবং আত্মার সবচেয়ে শ্রেষ্ঠ যেগুলো ভালো ভালো গুণ রয়েছে সেগুলোর সুসামঞ্জস্য একটা বিকাশ সাধন করা। এই কথা কে বলেছেন? গান্ধীজি বা মোহনদাস করমচাঁদ গান্ধী, জন ডিউই, বিবেকানন্দ, রুশো। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন নাম্বার এ, মহাত্মা গান্ধী বা গান্ধীজি। গান্ধীজি বলেছিলেন শিক্ষার লক্ষ্য হলো দেহ, মন ও আত্মার সবচেয়ে শ্রেষ্ঠ গুণগুলির সুসামঞ্জস্য বিকাশ সাধন। তারপর আজকের এই কোশ্চেন সেটটির আমি পিডিএফটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে কোশ্চেনটা, ঠিক আছে? তারপর নাম্বার 2-এ বলা হয়েছে সুদক্ষ ব্যক্তি সৃষ্টি করা হলো শিক্ষার লক্ষ্য। একটি উক্তি, এই উক্তিটি কে করেছেন? শিক্ষা সংক্রান্ত উক্তি, কয়েকটা উক্তি রেখেছি আমি যেগুলো তোমাদের আশা করি খুব কাজে দেবে। সুদক্ষ ব্যক্তি সৃষ্টি করা শিক্ষার লক্ষ্য, হেগেল, উইলিয়াম বাগলে, ডিউই, ঋষি অরবিন্দ। সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, উইলিয়াম বাগলে। ঠিক আছে, চলে আসি প্রশ্ন নাম্বার 3-তে। প্রশ্ন নাম্বার 3-তে আরেকটি উক্তি রয়েছে, বলেছে শিখন হলো অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তন। শিখন হলো অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তন। এই কথা কে বলেছেন? উডওয়ার্থ, কোহলার, বার্নার্ড, হিলগার্ড। কি হবে সঠিক উত্তর? শিখন হলো অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তন, এই কথা বলেছেন বার্নার্ড। অপশন নাম্বার সি। নেক্সট চলে আসে নাম্বার 4-এ আরও একটি উক্তি, বয়ঃসন্ধিকাল মানে কি? যেটা হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড বলা হয়, অর্থাৎ একটা ধাপ থেকে আরেকটা ধাপে, যেমন শৈশব থেকে কৈশোর, ওই যে মাঝামাঝি সময়টা বয়ঃসন্ধিকাল, কৈশোর থেকে যৌবন, ওই যে মাঝামাঝি সময়টা বয়ঃসন্ধিকাল, অর্থাৎ যেখানে বয়সের দুটো স্তরকে যুগ্ম করা হয় যেই সময়কালটা, সেই সময়কালটা। তো বয়ঃসন্ধিকালকে পীড়ন ও কষ্টের কাল কে বলেছেন? ফ্রয়েবেল, মন্তেশ্বরী, রুশো, স্ট্যানলি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, স্ট্যানলি। নাম্বার 5-এ কি আছে একটু দেখে নিই। নাম্বার 5-এ বলেছে একটু অন্যরকম প্রশ্ন, সামাজিক শিক্ষা প্রধান উদ্দেশ্য কি? বলতে হবে সামাজিক শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? সাক্ষরতা কর্মসূচি রূপায়ণ, ব্যক্তি জীবনের শিক্ষা পদ্ধতিকে চালু রাখা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, সংশোধনমূলক শিক্ষার ব্যবস্থা করা। কি হবে? সামাজিক শিক্ষার প্রধান উদ্দেশ্যই হবে সাক্ষরতা কর্মসূচির রূপায়ণ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাক্ষরতা কর্মসূচি বলতে ভারত সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত সাক্ষরতা মিশনগুলো, ঠিক আছে, ডিপিপি হতে পারে, তারপরে হচ্ছে সর্বশিক্ষা অভিযান, SSA যেটাকে বলা হয়, সে প্রত্যেকটা যে অভিযান বা কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেগুলোর রূপায়ণ ঠিকঠাক হচ্ছে কিনা, সেটাই হলো সামাজিক শিক্ষার প্রধান উদ্দেশ্য। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6টা রেখে তোমাদের জন্য এটা একটা হোমওয়ার্ক, তোমরা একটা ভিডিওটা কমেন্টে করবে, এই ভিডিওর কমেন্টে, লাইভ চ্যাটে নয়। বলেছে বোধহীন মানুষের বুদ্ধ্যঙ্কের পরিমাণ কত? 70 থেকে 90-এর মধ্যে, 50 থেকে 60-এর মধ্যে, 50 থেকে 70-এর মধ্যে, নাকি 70 থেকে 90-এর মধ্যে? ঠিক আছে, তোমরা নিচে কমেন্টে তোমাদের অ্যান্সারটা কিন্তু অবশ্যই জানাবে। নেক্সট প্রশ্ন চলে আসি, বলেছে বর্তমান যুগে বিদ্যালয় মনিটর প্রথার প্রবর্তন কে করেন? বিদ্যালয় মনিটর প্রথা, এটার প্রবর্তন কে করেছেন? মন্তেশ্বরী, ডক্টর বেল, রাধাকৃষ্ণন, নাকি মুনরো? সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ডক্টর বেল। নাম্বার 8-এ বলা হয়েছে সাক্ষরতা কর্মসূচির প্রধান লক্ষ্য কি?
সাক্ষরতা কর্মসূচি, কিছুক্ষণ আগে সাক্ষরতা কর্মসূচি নিয়ে আলোচনা করলাম একটা প্রশ্নে। তো বলতে হবে সাক্ষরতা কর্মসূচির প্রধান লক্ষ্য কি? সমস্ত শিক্ষিত মানুষকে এর সাথে যুক্ত করা, অর্থাৎ যত শিক্ষিত মানুষ রয়েছে তাদের প্রত্যেককে সাক্ষরতা কর্মসূচির সঙ্গে যুক্ত করা। বাধ্যতামূলক সার্বজনীন প্রাথমিক শিক্ষা, অর্থাৎ সকলের জন্য যে ম্যান্ডেটরি যে প্রাইমারি এডুকেশনের কথাটা বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার যে বাধ্যতামূলক, সেই বাধ্যতামূলককরণ বা প্রত্যেককে প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসা। নিরক্ষর মানুষদের সাক্ষরতা কর্মসূচির অন্তর্ভুক্ত করা, অর্থাৎ যারা নিরক্ষর, যারা পড়াশোনার মধ্যে নেই, যারা সাক্ষরতার মধ্যে নেই, তাদেরকে এই সাক্ষরতা কর্মসূচির অন্তর্ভুক্ত করা। নাকি সদ্য স্বাক্ষর ব্যক্তিদের বিদ্যাচর্চার উপযুক্ত ব্যবস্থা করা। হ্যাঁ, সদ্য স্বাক্ষর বলতে যে এইমাত্র যারা রিসেন্ট টাইমে যারা স্বাক্ষর হয়েছে তাদেরকে তাদের বিদ্যাচর্চার উপযুক্ত ব্যবস্থা করা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সাক্ষরতা কর্মসূচির প্রধান লক্ষ্যই হলো অপশন নাম্বার সি, নিরক্ষর মানুষদের সাক্ষরতা কর্মসূচির অন্তর্ভুক্ত করা। অর্থাৎ বিভিন্ন জায়গাতে ক্যাম্পেনিং করা, ক্যাম্পেনিং করে করে নিরক্ষর মানুষদেরকে সাক্ষরতার বা সাক্ষরতা শিক্ষার আন্ডারে, শিক্ষার ছাতার তলায় নিয়ে আসা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিডিপির পর এবার আমরা চলে আসবো বাংলা থেকে। বাংলা থেকে কিছু প্রশ্ন এবার তোমাদের জন্য রেখেছি। দেখো, হিয়া, হিয়া শব্দের সমার্থক শব্দ কোনটি বলতে হবে? হিম, হিসাব, হৃদয়, হিংস্র। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, হৃদয়। দেখো, হিয়া ব্যবহার কিন্তু এখনও বিভিন্ন জায়গায় হয়ে থাকে। এমনকি রবীন্দ্রনাথের একটি গান রয়েছে, আমার হিয়ার মাঝে দিয়ে এটা নামটা শুরু হয়। তো এই হিয়ার মাঝে মানে কি? হৃদয়ের মাঝে বা মনের মাঝে, ঠিক আছে? তাহলে হিয়া হচ্ছে হৃদয়। তারপর নাম্বার 10-এ বলেছে 15-16। 15-16 এটা কী ধরনের বিশেষণ বলতে হবে? বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ, ক্রিয়া বিশেষণ। সঠিক উত্তর কী হবে? এটা খুব সহজ, বোঝাই যাচ্ছে। 15-16 সংখ্যা উল্লেখ করছে, তাহলে এটা সংখ্যাবাচক বিশেষণ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে আসি। বলেছে গর্জন। এই গর্জন শব্দের প্রকৃতি প্রত্যয় কী হবে? দেখো, প্রকৃতি প্রত্যয়ের ক্লাস আমি একটা শিডিউল করে রেখেছি, তোমরা এই উইকেই পেয়ে যাবে। তবু আজকে যেহেতু প্রকৃতি প্রত্যয় একটা প্রশ্ন আসছে, তো একটু বলে নিই প্রকৃতি প্রত্যয়টা কী। প্রকৃতি প্রত্যয় হচ্ছে কোনো একটা মূল শব্দ, ঠিক আছে, সেটাকে বলা হয় প্রকৃতি। তার সঙ্গে যে অতিরিক্ত অংশটা যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়, ঠিক আছে। এবং মূল শব্দের আগে যদি কিছু বসে তাহলে সেটাকে বলা হয় উপসর্গ, ঠিক আছে। মূল স্বর্গের মানে মূল যে শব্দটা রয়েছে সেটাকে বলা হবে প্রকৃতি, তারপরে যদি কিছু বসে সেটাকে বলা হবে প্রত্যয়, এবং তার আগে যদি কিছু বসে সেটাকে বলা হবে উপসর্গ, ঠিক আছে। তাহলে কি এখানে দেখো বলছে গর্জন, এই গর্জনের প্রকৃতি প্রত্যয় কি হবে? গর্জ যোগ অন, গর্জ যোগ অনট, গর্জ যোগ অয়ন, গর্জ যোগ আ যোগ অন। প্রকৃতি প্রত্যয়ের ক্লাস তোমরা এই সপ্তাহে পেয়ে যাবে, ঠিক আছে, আমি তোমাদেরকে করিয়ে দেবো এটা। তো এটা সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ঠিক আছে। এখানে গর্জ হচ্ছে প্রকৃতি মূল শব্দ, আর অনট হচ্ছে কি? প্রত্যয়। তারপর নাম্বার 12, হেমন্তকালে জাত। হেমন্তকালে জাত এক কথায় লিখলে কি হবে? হেমন্তের, হেমন্তিন, হৈমন্তিক, হিমানি। হেমন্তকালে জাত, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, হৈমন্তিক। ওকে। নাম্বার 13-তে বলা হয়েছে নগর সমীপে, উপনগর। নগর সমীপে হচ্ছে ব্যাসবাক্য, উপনগর হচ্ছে সমস্ত পদ বা সমস্যমান পদ বা সমস্য পদ, তিনটার মধ্যে যে কোনো একটা বলা যায়। আমি সমাসের বিস্তারিত ক্লাস নিয়েছি, তোমরা সেই ক্লাসটা যারা যারা করেছো তোমরা জানো সেটা। তো নগর সমীপে উপনগরের ব্যাসবাক্য করা হলো, এটা বলতে হবে এটা কি ধরনের সমাস? দ্বন্দ্ব সমাস, উপসর্গ তৎপুরুষ সমাস, ব্যাপ্তি তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। আমরা চারটাকে একটু বিশ্লেষণ করব। দ্বন্দ্ব সমাস কোনগুলো হয়? দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমস্ত সমাসের পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ পরপদ কি সমস্যমান পদের আগে যেটা বসে সেটা পূর্বপদ এবং পরে যেটা বসে সেটা পরপদ, দুটো মিলে সমস্যমান পদ তৈরি করে বা ব্যাসবাক্য তৈরি করে। তাহলে এই দ্বন্দ্বতে বা এই যে দ্বন্দ্ব সমাস যে রয়েছে, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ দুটাই অর্থপূর্ণ হবে এবং আলাদা আলাদা একটা মানে প্রকাশ করবে। যেমন হাট বাজার, তাহলে হয়ে গেল হাট ও বাজার। তাহলে হাট বাজার দুটাই পৃথক অর্থপূর্ণ শব্দ এবং দুটাই কিন্তু কি করছে? আলাদা আলাদা মানে প্রকাশ করছে, তাহলে এটা দ্বন্দ্ব সমাস। তাহলে এখানে বলছে নগর সমীপে, তাহলে দ্বন্দ্ব হচ্ছে? হচ্ছে না। তাহলে বাকি থাকলো আমাদের তিনটেই তৎপুরুষ রয়েছে, তাই না? তৎপুরুষ সমাসটা কি? যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের প্রাধান্য বেশি বা পরপদের অর্থকেই প্রধান হিসাবে দেখানো হয়, সেটাই
তৎপুরুষ সমাস। তাহলে এখানে বলতে হবে এটা কোন তৎপুরুষ সমাস। দেখো এই উপনগর আছে, তাই না, উপ দিয়ে স্টার্ট হচ্ছে, উপ তারপরে নগর। হ্যাঁ, তাহলে উপটা কি, প্র পরা অপসম অনু অব নির দূর অবিবি অধিসুদ অতিনি প্রতিপরি অপি উপ আ। এই যে উপ বললাম, এই যে আমি এতগুলো যে শব্দ বললাম এগুলোকে বলা হয় উপসর্গ। ঠিক আছে, এই উপসর্গগুলো কি, উপসর্গগুলো হচ্ছে মূল শব্দের সামনে বসে একটা নতুন শব্দ গঠন করে। যেহেতু এই সমস্ত পদ বা সমস্যমান পদটি একটি উপসর্গকে নিয়ে বসেছে, সেই জন্য এটা একটি উপসর্গ তৎপুরুষ সমাস। ঠিক আছে, এবং তৎপুরুষের যে আরও বাকি ভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে সমাসের ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে যেহেতু এটা উপসর্গকে নিয়ে বসেছে তাই এটা উপসর্গ তৎপুরুষ সমাস। নেক্সট চলে আসে নাম্বার 14তে, যেমনি থেকে জ্যামতি, যেমনি থেকে জ্যামতি বা জেমতি, এটা ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম এখানে কার্যকর হয়েছে, চারটার মধ্যে তোমাদেরকে বলতে হবে। বর্ণলোপ হয়েছে, বর্ণ বিকার হয়েছে, অপিনিহিত হয়েছে, ইয়া শ্রুতি হয়েছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এখানে বর্ণ বিকার হয়েছে, অপশন নাম্বার বি। নাম্বার 15তে বলেছে ক্ষয়ের, ক্ষয়ের থেকে ক্ষয়ের, ক্ষয়ের কি, ক্ষয়ের হচ্ছে এক ধরনের পদার্থ বা এক ধরনের মাদক দ্রব্য। সেটা মাদক দ্রব্য কোথায় ব্যবহার হয়, বিশেষত যারা পান খায় সে পানের মধ্যে ক্ষয়েরটা ব্যবহার করা হয়। তো এই ক্ষয়ের, ক্ষয়ের থেকে ক্ষয়ের ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম এখানে হয়েছে দেখো, উপনিহিতি, বর্ণলোপ, ইয়শ্রুতি, অভিশ্রুতি। দেখো ক্ষয়ের ছিল ক্ষয়ের, রস্যইটা কিন্তু বাদ গেল, তাই না, রস্যইটা বাদ চলে গেল, তাহলে এটা কি হলো, স্বরলোপ বা বর্ণলোপ। স্বরলোপ যেহেতু এখানে নেই, বর্ণলোপ রয়েছে, একটা বর্ণ, স্বরবর্ণ হলেও বর্ণ, ব্যঞ্জন বর্ণ হলেও বর্ণ, তাই তো, যেহেতু এখানে স্বরলোপ উল্লেখ নেই, শুধু বর্ণলোপ রয়েছে, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে বর্ণলোপ। কেন, কারণ এখানে ক্ষয়ের রস্যইটা ছিল, এখানে কিন্তু রস্যইটা নেই, তাই না, তাহলে এটা অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিডিপি হলো, বাংলা হলো। এবার আমরা চলে আসি ইংরেজি থেকে। ইংরেজি থেকে আমরা কিছু প্রশ্ন আজকে নিয়েছি, অর্থাৎ এখানে আজকের প্রত্যেকটা প্রশ্ন তোমরা ইংলিশ পেডাগজির প্রশ্ন পাবে, কারণ ইংলিশ গ্রামারতে স্পেশাল ক্লাস চলছেই সন্ধ্যা 6টা থেকে প্রতিদিন। সেই কারণে এই প্র্যাকটিস সেটে শুধুমাত্র পেডাগজিগুলোকে জায়গা দিয়েছি, যাতে তোমাদের গ্রামারটা আলাদা করে প্র্যাকটিসও হয়ে যায়, পাশাপাশি পেডাগজির কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ইংরেজি ভাষা সম্পর্কে গোটা পৃথিবীতে কোন কথাটা বা কোন স্টেটমেন্টটা সঠিক নয়, ইজ নট ট্রু, কোন স্টেটমেন্ট এখানে ভুল আছে সেটা বের করতে হবে। বলেছে ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কি একটা বিদেশি ভাষা। ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বলছে গ্লোবালি চিন্তা করতে হবে, আমাদের শুধু দেশের কথা নয়, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড কিন্তু, হ্যাঁ, গ্লোবালি ভাবতে হবে। ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যাজ আ হেরিটেজ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যাজ আ নেটিভ ল্যাঙ্গুয়েজ। তো সঠিক উত্তর কী হবে, এখানে কোন কথাটা ভুল, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আজকে বর্তমান যুগে দাঁড়িয়ে ইংরেজি এমন একটা ভাষা যেখানে পৃথিবীতে সবচেয়ে বেশি এই ভাষার প্রচলন কিন্তু হয়েছে, ঠিক আছে, রয়েছে। তাহলে এখানে ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ এই কথাটা কিন্তু এখানে যথাযোগ্য নয়। একটা সময় ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ ছিল গোটা পৃথিবীর কাছে, কিন্তু ব্রিটিশরা যখন গোটা পৃথিবীকে নিজেদের কলোনি তৈরি করে ফেলেছিল, সেই সময় থেকে কিন্তু ব্রিটিশদের এই যে ভাষাটা, মানে ব্রিটেন, গ্রেট ব্রিটেনের যে ভাষাটা ইংলিশটা, সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের আজকে দেশে যে ইংরেজির যে অবস্থা, সেটা কিন্তু ওই ব্রিটিশরাই 200 বছর, প্রায় 200 বছর যে আমাদের দেশে রাজত্ব করেছিল, তার কিন্তু একটা ফলাফল। ঠিক আছে, তো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসে নাম্বার 17-এ, বলেছে দ্য স্টাডি অফ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিং ইজ নোন অ্যাজ, অর্থাৎ শব্দের অর্থ বা শব্দ পড়া, নতুন করে শব্দ পড়া এবং শব্দের অর্থ জানা, সেটার সেই পড়াটাকে কি বলা হয়? নতুন শব্দ পড়া, নতুন শব্দের অর্থ জানা, সেটাকে কি বলা হয়? ফোনেটিক্স, সিনট্যাক্স, লিঙ্গুইস্টিক্স, সিমেন্টিক্স। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সিমেন্টিক্স বা সিমেন্টিক্স। ঠিক আছে, নেক্সট চলে আসে নাম্বার 18-তে, আ গুড ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক শুড ইনক্লুড। একটা ভালো ভাষা, ল্যাঙ্গুয়েজ বলতে কি, ভাষা টেক্সট বুক মানে কি, পাঠ্য বই, ভাষা পাঠ্য বই, যেটাকে আমরা এক কথায় ইংলিশ গ্রামার বই বলে থাকি, তাই তো, ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বুক যেটা, সেটাতে কি থাকা উচিত, শুড ইনক্লুড, সেটাতে কি অবশ্যই রাখা উচিত? ইন্টারেস্টিং স্টোরিজ, মানে সেখানে ভালো ভালো আকর্ষণীয় গল্প থাকবে। অ্যাট্রাকটিভ ফন্টস, ফন্ট মানে হচ্ছে ছবি টবি থাকবে খুব সুন্দর করে সাজানো। ইলাস্ট্রেশনস মানে ভালো করে ছবির মধ্যে বিশ্লেষণ করা। লার্নার ফ্রেন্ডলি টেক্সট, লার্নার ফ্রেন্ডলি টেক্সট কথার অর্থ হচ্ছে যেই ক্লাসের স্টুডেন্টের জন্য আমি পড়াচ্ছি বা বইটা তৈরি করছি, সেই ক্লাসের স্টুডেন্টদের যেন সেটা খুব বেশি
ফ্যামিলিয়ার মনে হয়, দেখে যেন খুব বেশি কঠিন বা তাদের না মনে হয়, যাতে খুব বেশি তাদের সমস্যা সৃষ্টি না করে সেই ভাষাটা বা সেই বইটা। এক্সট্র্যাক্টস ফ্রম ব্রিটিশ অ্যান্ড আমেরিকান লিটারেচার, অর্থাৎ ব্রিটিশ সাহিত্য এবং আমেরিকান সাহিত্য থেকে কিছু কিছু গল্প, কিছু কিছু অংশ, টেক্সট লিটারেচার থেকে কিছু তুলে আনতে হবে, সেরকম বই হওয়া উচিত। মোর গ্রামার এক্সারসাইজেস, মানে সেখানে প্রচুর পরিমাণে গ্রামারের প্র্যাকটিস সেট থাকবে। সঠিক উত্তর কী হবে? মনে রাখতে হবে একটা বই, সেটা যেই বই হোক, সেটা যদি লার্নার ফ্রেন্ডলি না হয় তাহলে সেই বইটা কিন্তু ভালো বলা যায় না, ঠিক আছে? সেটা হয়তো খুব বেশি গুণমানে অনেক বেশি ভালো হতে পারে, বাট বইটা তৈরি করার যদি উদ্দেশ্যই পূরণ না হয়, বইটা তৈরি করার উদ্দেশ্য কি? যাতে স্টুডেন্টরা ভালো করে পড়তে পারে, তাই তো? তাহলে লার্নার ফ্রেন্ডলি টেক্সট কিন্তু লাগবে। তো অ্যাট্রাকটিভ ফন্টস লাগবে, ইলাস্ট্রেশন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি লার্নার ফ্রেন্ডলি অবশ্যই দরকার। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসি নাম্বার 19-এ। বলেছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ লেজ স্ট্রেস অন। স্ট্রাকচারাল মানে গঠনগত যে অ্যাপ্রোচ রয়েছে, ঠিক আছে, সেটা কোথায় জোর দেয় বা সেটা কোথায় বেশি গুরুত্ব আরোপ করে? টু ডেভেলপিং লিঙ্গুইস্টিক কম্পিটেন্স। লিঙ্গুইস্টিক মানে কি? ভাষাগতভাবে, ঠিক আছে, ব্যাকরণগতভাবে, ভাষাগতভাবে, যেরকম লিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল, মনোলিঙ্গুয়াল, এগুলোকে নিয়ে কিন্তু আমরা প্রায় আলোচনা করছি। সিলেকশন অ্যান্ড গ্রেডেশন অফ মেটেরিয়ালস, ইমপ্রুভিং ফ্লুয়েন্সি, ডেভেলপিং অ্যাকিউরেসি। কী হবে? ফ্লুয়েন্সিকে ইমপ্রুভ করবে, অ্যাকিউরেসিকে ডেভেলপ করবে, গ্রেডেশন সিলেকশন অ্যান্ড গ্রেডেশন করবে ম্যাটেরিয়ালের, অর্থাৎ কোন ম্যাটেরিয়ালটা ভালো, কোন ম্যাটেরিয়ালটা ভালো নয়, তাদের উন্নত মান সেই হিসাব মতো গ্রেড করে করে সেটাকে সাজাবে, নাকি লিঙ্গুইস্টিক কম্পিটেন্স তৈরি করবে? কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ সবসময় কিন্তু অ্যাকিউরেসিকে ডেভেলপ করবে, কে কতটা অ্যাকিউরেট সেটা, ঠিক আছে? নাম্বার 20-তে বলা হয়েছে লার্নিং টু রিড মিনস লার্নিং টু রিড, এটার অর্থ কী? ডিকোডিং দ্য স্ট্রাকচার অফ আ ল্যাঙ্গুয়েজ, ডিকোডিং দ্য মিনিং, রিডিং অ্যালাউড, ডিকোডিং লেটার্স অফ অ্যালফাবেট ইন্টু সাউন্ডস। কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডিকোডিং দ্য স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। নাম্বার 21-এ বলেছে দেখো কন্ট্রাস্টিভ পেয়ারিং ইজ ইউজড ফর টিচিং লার্নিং। কন্ট্রাস্ট মানে কি? কন্ট্রাস্ট মানে সবসময় কি একটা পার্থক্য বোঝাবে, তাই না? একটা বিভেদ বোঝাবে। পেয়ার মানে কি? জোড়া। যেমন আমি বলতে পারি বাংলাতে যদি বলি দিন রাত, তাহলে কি এটা একটা জোড়া শব্দ, কিন্তু এটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, দুটার ডিফারেন্স বোঝাচ্ছে, তাই না? ডে আর নাইট, তাই তো? তো ঠিক সেরকমই কন্ট্রাস্টিভ পেয়ারিং ইজ ইউজড ফর টিচিং লার্নিং অফ প্রোনাউন্সিয়েশন, রিডিং, রাইটিং নাকি স্পিকিং। কন্ট্রাস্টিভ পেয়ারিং কিসের জন্য ব্যবহার করা হয়? আমি তো মিনিংয়ের ক্ষেত্রে বললাম, এখানে কন্ট্রাস্টিভ এটা হচ্ছে উচ্চারণের জন্য যেহেতু ব্যবহার করা হয়, তাই এটা সঠিক উত্তর হবে প্রোনাউন্সিয়েশন। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমরা নেক্সট টপিকে চলে যাই। বলেছে ওআরএস। ওআরএস আমরা সকলেই পরিচিত ওআরএস এর সাথে, তাই না? ওআরএস এর পুরো কথাটা কি? ঠিক আছে, ওআরএস এর পুরো কথাটা কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওরাল রিহাইড্রেট সলিউশন, ওরাল রিহাইড সলিউশন, ওরাল রিহাইড্রাইট সলিউশন। কী হবে সঠিক উত্তর? ওআরএস এর সম্পূর্ণ কথাটি বা পুরো কথাটি হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে বলেছে জলাশয়কে আগাছা মুক্ত করতে, মানে জলাশয়ে যখন অনেক প্রচুর পরিমাণে কচুরিপানা জমে যায় তখন বা অন্যান্য যে সমস্ত আগাছা জন্ম নেয়, সে আগাছা মুক্ত করতে কি কীটনাশক ব্যবহার করা হয়? যদি কেউ কখনো হ্যাচারি এলাকায় গিয়ে থাকো তাহলে হ্যাচারি এলাকায় দেখতে পারবে এই কীটনাশকটা ব্যবহার করা হয়ে থাকে। সেই কীটনাশকটা কি? চুন ও কীটনাশক, চুন ও ব্লিচিং পাউডার, ব্লিচিংয়ের কথাটা হবে ব্লিচাং হয়ে গেছে, কলিচুন ও ইউরিয়া, কলিচুন ফসফেট। কি মেশানো হয়? সঠিক উত্তর হবে চুন এবং ব্লিচিং পাউডার, চুন এবং ব্লিচিং পাউডার, ঠিক আছে? নেক্সট নাম্বার 23-তে কী বলা হয়েছে, নাম্বার 24-এ কী বলা হয়েছে? নাম্বার 24-এ বলা হয়েছে ডিটারজেন্ট থেকে নির্গত বিষাক্ত পদার্থটার নাম কি? ডিটারজেন্ট থেকে নির্গত বিষাক্ত পদার্থটির নাম কি? এবিএস, এএসবি, বিসিএ, এসিবি। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, এবিএস, ঠিক আছে? এবং আজকের সেটের শেষ প্রশ্ন তোমাদের জন্য, এটা হোমওয়ার্ক। এর আগে একটা হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক, আজকে এই দুটো প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা ভিডিও শেষে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। পানযোগ্য জল মানে যেই জলটা পান করা যাবে, বিশুদ্ধ জল, তাই না? পানযোগ্য জলের অন্যতম শর্তটা কি? যেমন আমরা এর আগে বিশুদ্ধ জলের পিএইচ পড়েছি 7 হতে হবে, আর বিশুদ্ধ পানীয় জলের পিএইচ কি 6 থেকে 8-এর মধ্যে হতে হবে। এবার পানযোগ্য জলের অন্যতম শর্ত কি হতে হবে?
বর্ণহীন গন্ধহীন মৃদু শীতল জল হবে। বর্ণহীন গন্ধযুক্ত মৃদু শীতল। বর্ণ গন্ধ স্বাদহীন, মানে কোনো কিছুই থাকবে না, বর্ণ থাকবে না, গন্ধ থাকবে না, স্বাদও থাকবে না। বর্ণহীন গন্ধহীন জীবাণুমুক্ত। তো এটার সঠিক উত্তর কী হওয়া উচিত সেটা তোমরা নিচে আজকে তোমাদের কমেন্টে জানাবে, এই ভিডিওর কমেন্টে জানাবে, এবং এই ক্লাসটা কেমন লাগলো সেটাও জানিও। এবং আগামীতে এই ধরনের মিক্সড এক্সারসাইজ তোমরা দেখতে চাও কিনা, এগুলোতে পার্টিসিপেট করতে চাও কিনা সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তাহলে আমি আগামীতে আজকে যেরকম 25টা করলাম, নেক্সটে হয়তো 50টা বা তারও বেশি করব। তোমাদের যেরকম পজিটিভ আমি ফিডব্যাক পাবো সেভাবে কাজগুলো কিন্তু এগোতে থাকবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।